চমক দেখিয়েছে হামাস। এক হামলাতেই ৩৫ ইসরায়েলি সেনা খতম। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নেতানিয়াহু। আসাদের পতনে ক্রমশ দুর্বল হচ্ছে ইরান, প্রভাব বিস্তারে মরিয়া ইসরায়েল। এদিকে অগ্নার্ধাসের ভাড়াটে সেনা আরাকানে নামাচ্ছে চীন। বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন। তবে কি গুমকৃত ব্যক্তিদের ভারতের হাতে তুলে দিত আওয়ামী প্রশাসন? হামাসের সঙ্গে সংঘর্ষে ৩৫ ইসরায়েলি সেনা নিহত, আহত শতাধিক। গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। সম্প্রতি সেখানে হামাস এবং ইসলামিক জিহাদ প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে শতাধিক ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এবং এর আশেপাশের এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুসারে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের ৭০% ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। দখলদার সেনারা ৯৬,০০০ ফিলিস্তিনি নাগরিককে জাবালিয়া শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন নেতানিয়াহু। এখানে এলে গ্রেপ্তার হতে পারেন, এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যম রিজেকপস পলিটিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী লাদিস্লো বার্তোজুসকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনী পোল্যান্ড ও আশেপাশের দেশগুলোর ইহুদিদের যেসব বন্দি শিবিরে অবরুদ্ধ করে রাখত সেগুলোকে বলা হয় আউশউইজ। পোল্যান্ড জুড়ে এমন একটি কিছু আউশউইজ রয়েছে। পোল্যান্ড জুড়ে এমন কয়েকটি কিছু আউশউইজ রয়েছে। ১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলে। এই ৬ বছরে পোল্যান্ডের আউশউইজগুলোতে হত্যা করা হয় প্রায় ১০,১০,০০০ ইহুদিকে। নিহত এই ইহুদিদের প্রায় সবাই পোল্যান্ড এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের বাসিন্দা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এইসব আউশউইজকে মুক্ত করে দেওয়া হয়। তারপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে মুক্তি উদযাপন করে পোল্যান্ড। আগামী জানুয়ারি মাসে ছিল ৮০তম মুক্তি উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যোগ দেওয়ার কথা ছিল। শনিবার রিজেকপস পলিটিকাকে দেওয়া সাক্ষাৎকারে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাকে জানিয়েছি যে যদি নেতানিয়াহু পোল্যান্ড সফরে আসেন তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে পোল্যান্ড সরকার, কারণ আমরা আইসিসির নির্দেশনা মেনে চলার জন্য চুক্তিবদ্ধ। আমরা এই বার্তা দেওয়ার পর ইসরায়েলের সরকার আমাদের জানিয়েছেন যে তিনি এবার পোল্যান্ডে আসছেন না। ফিলিস্তিনের গাজার উপত্যকায় নির্মম সামরিক অভিযান পরিচালনার নির্দেশ এবং সেখানকার বাসিন্দাদের খাবার, পানি ও ঔষধ থেকে বঞ্চিত করার অভিযোগে গত নভেম্বরে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি। ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ অনেক দেশ এখনও আইসিসিকে স্বীকৃতি দেয়নি। তবে ইউরোপীয় ইউনিয়ন জোটভুক্ত ২৭টি দেশ সহ বিশ্বের অনেক দেশ, পশ্চিম ও মধ্য ইউরোপের প্রায় সব দেশ আইসিসির সনদে স্বাক্ষর করেছেন। সনদে স্বাক্ষরকারী দেশগুলো আইসিসির যে কোনো নির্দেশনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আসাদের পতনে ক্রমশ দুর্বল হচ্ছে ইরান, প্রভাব বিস্তারে মরিয়া ইসরায়েল। ২০২৪ সালটি ইরানের জন্য যে বেশি ভালো যায়নি তা বলার অপেক্ষা রাখে না, কেননা মধ্যপ্রাচ্যে দেশটির সহায়তায় গড়ে ওঠা সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রায় ধরাশায়ী করেছে ইসরায়েল। এই খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী বছরটি ইরানের জন্য বেশ হিসাব নিকাশের একটি বছর হতে পারে, কেননা চিরশত্রু ইসরায়েল এবং এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের জন্য ক্রমশ চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের প্রতিপত্তিকে চ্যালেঞ্জ করে নিজেদের ভিত্তি মজবুত করতে প্রস্তুত ইসরায়েলের প্রবীণ নেতা নেতানিয়াহু। ইরানের পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা ব্যর্থ করতে সোদামরিয়া তিনি এবং তার দেশ। ফিলিস্তিনের হামাস এবং লেবাননের হিজবুল্লাহকে কার্যত দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এছাড়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা হাতছাড়া করতে চাইবেন না নেতানিয়াহু। আসাদের পতন হামাস এবং হিজবুল্লাহ শীর্ষ নেতাদের নির্মূল এবং তাদের সামরিক কাঠামো ধ্বংসকে নিজেদের বিজয় হিসাবে দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
সিরিয়ার ভূখণ্ড ইরানের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। গত কয়েক দশক ধরে সিরিয়াতে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে বেশ তৎপরতা দেখিয়েছে ইরান এবং এর সমর্থক গোষ্ঠীগুলো। কার্যত মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল হয়ে পড়ায় সেখানে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে নিজেদের প্রভাব বিস্তার করছে ইসরায়েল। বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা জনসম্মুখে একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেছেন। কমিশন জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দী এখনও ভারতের জেলে থাকতে পারে। কমিশন জানায়, আমরা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছি যেন তারা ভারতে এখনও বন্দী অবস্থায় থাকতে পারে এমন যে কোনো বাংলাদেশের নাগরিকদের খুঁজে বের করতে সাধ্যমতো চেষ্টা করে। বাংলাদেশ সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ। প্রতিবেদনে উল্লেখিত দুইটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কীভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। ঘটনা দুইটির একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা এবং অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা। এইসব ঘটনার পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী জানান, তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত, যেখানে বলা হচ্ছিল ওকে কখন ধরা হয়েছে, কোনো তথ্য দিয়েছে কি, এখনও কি জিজ্ঞাসাবাদ হয়েছে ইত্যাদি। কমিশন জানায়, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসাবে তুলে ধরে। 2015 সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তিনি জানান, তাকে একটি পরিত্যক্ত সেলে আটকে রাখা হয়েছিল, যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসাবে ব্যবহৃত হতো। তাকে দেওয়া কম্বলটিতে TFI অক্ষরগুলো লেখা ছিল, যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশনের ইঙ্গিত বহন করে। তারা জানে ওই সময় একমাত্র সক্রিয় TFI কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে, যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব 1 ব্যাটালিয়ন সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল। কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে। তবে স্থাপনাটির অভ্যন্তরীণ কাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গণের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে, যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ এবং সেলের অবস্থান। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি 2011 সালের দিকে দুইটি পৃথক ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে 3 জন বন্দী গ্রহণের সময় উপস্থিত ছিলেন। এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর BSF সদস্যরা উপস্থিত ছিলেন। প্রতিবেদনে বলা হয়, একটি ঘটনায় 2 জন বন্দীকে গ্রহণ করার পর রাস্তার পাশে হত্যা করা হয়, অন্য একটি ঘটনায় একজন বন্দীকে জীবিত অবস্থায় গ্রহণ করে বাংলাদেশে আরও একটি দলের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদন উল্লেখ করা হয়েছে, এর বিনিময়ে র্যাব গোয়েন্দা শাখা বাংলাদেশের 2 বন্দীকে ভারতের কাছে হস্তান্তর করে। কমিশন জানায়, সেনা সদস্য বন্দীদের নাম জানাতে না পারলেও এই ধরনের আনুষ্ঠানিক নিরাপত্তা পরিষেবা সমন্বয় গুমের ঘটনাগুলোর প্রাতিষ্ঠানিক ও আন্তঃসীমান্ত প্রকৃতি নির্দেশ করে। কমিশন মনে করে, তবে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুই দেশের জন্য এর তাৎপর্য কী তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন। আরাকানে ওয়াগনার ধাসে ভাড়াটে সেনা নামাচ্ছে চীন। চলতি বছরেই চীনের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সেরে ফেলতে চাইছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। উদ্দেশ্য যৌথভাবে একটি নিরাপত্তা সংস্থার প্রতিষ্ঠা। এই সংস্থা মূলত বিদ্রোহীদের হাত থেকে বেইজিংয়ের বিনিয়োগ রক্ষার জন্য কাজ করবে বলে সরকারিভাবে জানা গিয়েছে। গত 22 অক্টোবর ওই চুক্তির খসড়া তৈরির জন্য একটি ওয়ার্কিং কমিটি তৈরি করেন জান্টা সেনা সরকার। সেই খবর প্রকাশ্যে আসতেই একে বেসরকারি ফৌজ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ বলে দাবি করে বসেন বিশেষজ্ঞদের এক অংশ। পাশাপাশি শুরু হয়েছে রুশ ওয়াগনার গ্রুপের সঙ্গে তুলনা।
মস্কোর বেসরকারি সেনাবাহিনী ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণ রয়েছে স্বয়ং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাতে। সিরিয়া, চেচনিয়া থেকে ইউক্রেন একাধিক যুদ্ধে তাদের কাজে লাগিয়েছেন তিনি। নিষ্ঠুর ওয়াগনার যোদ্ধারা পুতিনের কথায় হাসতে হাসতে গণহত্যা চালায় বলেও দাবি করা হয়ে থাকে নিন্দুকদের পক্ষ থেকে। ইয়াঙ্গুন এবং বেইজিংয়ের যৌথ উদ্যোগে জন্ম নিতে চলা নিরাপত্তা সংস্থার ধাস ওয়াগনার গ্রুপের মতোই হবে কিনা তা অবশ্য এখনই স্পষ্ট নয়। তবে এই খবরে সিঁদুরে মেঘ দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। একে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দিতে ড্রাগন যে চেষ্টার খামতি রাখবে না তা বলাই বাহুল্য। বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার কৌশল হিসাবে অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে ভারত। ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইংয়ের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তের উত্তর অঞ্চলে বাংলাদেশ তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন মোতায়েন করতে দেখা গেছে বলে ভারতীয় গোয়েন্দারা দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমে সেই খবর প্রচারিত হবার পর শোরগোল তৈরি হয়েছিল। এই TB2 ড্রোন খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন। একই সঙ্গে নজরদারির পাশাপাশি আঘাত হানারও ক্ষমতা রয়েছে এই ধরনের ড্রোনগুলোর। দুই দেশের নজরদারি তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। তবে বাংলাদেশ সরকার অবশ্য জানিয়েছে সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রমের বাইরে দেশের কোনো এলাকায় কোনো ড্রোন মোতায়েন করেনি।